কি অবস্থা সবার? আমার ছেলে মেয়েগুলা পোলাপাইন গুলা তো সব ক্লাসে চলে আসছে। তোমরা হাউ আর ইউ? হুম, সবাই ভালো? ব্রাইটনেস বাড়াই দেন ভাই, অন্ধকার লাগে। তোমাদের আজকে একটা টপিক কেবল, সাহিত্যের রূপ ও রীতি, বুঝছো? এটাই অনেক গুরুত্বপূর্ণ, ভাইটাল, বড় টপিক। আমরা নর্মালি এটা গদ্য একটা কবিতা রাখি। আজকে আমরা এমন কিছু করব না। আজকে আমরা কেবল একটা টপিক নিয়ে আলোচনা করব, যাতে তোমার এটার মূল বিষয়বস্তুগুলো সহজে আমি বুঝাই দিতে পারি সময় নিয়ে। এটা কি ভালো করলাম না খারাপ করলাম? সাহিত্যের রূপনীতি একটু কঠিন কিনা? হ্যাঁ। তৃষা, কি অবস্থা? তোর আম্মু ভালো আছে? ভালো আছে মিম। আমি বুঝাতে পারছি তোমাদের? তো একটা একটা রাখছি মাত্র। যেহেতু একটা রাখছি, এই জন্য একটা নিয়ে একটু ডিটেইল আলোচনা করব, যাতে তোমার আমার এটা বুঝাই দিতে সুবিধা হয়। এই যে, সাহিত্যের রূপরীতি, নৌ কবিতা, নৌ কাব্য, কোনো কিছু নাইকা। আমরা সাহিত্য নিয়ে কথা বলবো, হায়াত স্যার সম্পর্কে জানবো। দেন আমরা কচি করে চলে যাব সাহিত্যের উপরে। এরপরে কবিতা কারে কয়, নাটক কাকে বলে, তারপরে ছোট গল্প কাকে বলে, তারপরে তোমার উপন্যাস কাকে বলে, তারপরে প্রবন্ধ কাকে বলে, তারপরে তোমার রম্যরচনা কি, বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো, বা প্রহসন, মঙ্গল কাব্য, এখানে যতগুলো গুরুত্বপূর্ণ টার্ম আছে এগুলো নিয়ে আলোচনা করব। এবং শেষে যেটা আছে সেকেন্ড পেপার থেকে, এটা হালকা একটা টপিক, খুবই হালকা। এই যে দেখ, বাগ অর্থ আর বাগধারা, সুতরাং এটা হলো 20 মিনিটের পড়া। এই জন্য আমরা একটু ফার্স্ট পেপারটাকে চাপ দিয়ে ভালো করে পড়বো। আমি জানি এখানে তোমাদের প্রবলেম আছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, তাসলিম ভালো আছি। এটা থেকে সিকিউ আসলে পারি না। আচ্ছা। রামায়ণ কিছুই বুঝি না, জিলানি তোর রামায়ণ বোঝা লাগবে নাকি? তোর কইছে কেউ রামায়ণ বুঝতে? রামায়ণ একটা ধর্মীয় মহাকাব্য, হিন্দুদের পৌরাণিক, এটুকু বুঝলেই হবে। বিষয়বস্তু কি, রাম রাবণের মধ্যে যুদ্ধ, ব্যাস। এর বেশি না বুঝলে তোর কোনো সমস্যা নেই। রামায়ণ বোঝা লাগবে মানে রামায়ণের ভিতরে যায় রামায়ণ পুরা ব্যাখ্যা উদ্ধার করার কাজ তোমার কেউ দেয় নাই। রামায়ণ সম্পর্কে তুমি জানো, এটাই এনাফ তোমার জন্য, ঠিক আছে? এরপরে আসো, আমরা বলছিলাম যে সাহিত্যের উপরীতি। প্রথম প্রশ্ন হচ্ছে, সাহিত্য জিনিসটা কি? এটা আগে আমরা একটু ক্লিয়ার হওয়া উচিত, তাই না? সাহিত্য আসলে কি বোঝায়, সাহিত্য বলতে আসলে কি মিন করে? সাহিত্য মানে মানুষের কল্পনা সৃষ্ট কিছু বিষয়, যেটা সময়ের ব্যারিয়ারকে অতিক্রম করে মানুষের কাছে আদৃত হয়। আমি জানি তুমি কিছুই বুঝো না আমার কথার দ্বারা, বুঝো নাই কিচ্ছু। দেখো, আমি তোমার এখানে একটা আহ বৈষ্ণব পদ্মাবলীর একটা পদ দেখাই, চণ্ডীদাসের লেখা। লিখছে, সই কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া, মানে আমার বধূয়া আনবাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। দেখো, এটা বৈষ্ণব পদ্মাবলীর একটা পদ, মানে হিন্দু ধর্ম রিলেটেড মধ্যযুগের লেখা রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়ক কাব্যের একটা অংশ। এটা, সই কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। অর্থটা কি দাঁড়াইছে? এই বধূ শব্দের অর্থ কিন্তু বন্ধু, ঠিক আছে? উপরে চন্দ্রবিন্দু আছে বর উপরে। এর অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায়, সই কেমনে ধরিব হিয়া, সই আমি কেমনে আমার হিয়াকে ধরিব, বা আমি আমার মনকে কি করে বোঝাবো। কেন? পরের লাইনে বলছে তার মনের কষ্ট কি। আমার বধূ আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। আমার বন্ধু অন্যের বাড়ি চলে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে। বৈষ্ণব পদাবলীর বিষয় কি? বিষয় হচ্ছে রাধা আর কৃষ্ণের প্রেম। রাধার কৃষ্ণের প্রেম হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়। তো রাধা তার সখীদের বলছে, আমার খুব খারাপ লাগে। কেন?
আমি যখন দেখি আমার বন্ধুকে অন্য বাড়ি যাতায়াত করে আমার সামনে দিয়ে, অর্থাৎ গোপীদের সাথে যখন কৃষ্ণ টাইম কাটাইতো, তখন রাধার খারাপ লাগতো। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণ জীবাত্মার প্রতীক, সরি পরমাত্মা বা ভগবানের প্রতীক, রাধা জীবাত্মার প্রতীক। মানে কৃষ্ণের প্রতি রাধার যে টান, তার যে ভালোবাসা, তার যে আকুলতা, এটা হচ্ছে তোমার স্রষ্টার প্রতি জীবের এরকম আকুলতা থাকতে হবে। রাধা যে কোনো কিছু বাদ দিয়ে, যে কোনো কিছুর বিনিময়ে, কোনো শর্ত ছাড়াই কৃষ্ণকে পাইতে চাইছে। তো বিশ্লেষকরা বলেন, পরমাত্মাকে পাইতে হইলে জীবাত্মা এরকম যে কোনো শর্ত ছাড়া আকুল ব্যাকুল হয়ে তাকে চাইতে হবে। এটা বাহ্যিক নরনারীর প্রেম দেখানো এটার উদ্দেশ্য নয়। এটার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার প্রতি জীবাত্মার যে আকুলতা, জীবাত্মার যে ব্যাকুলতা, তাকে পাওয়ার যে ইচ্ছা, সেটাকে প্রকাশ করা। আচ্ছা, তো এখন রাধা বলছে আমার বন্ধু আরেকজনের বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়ে, আমার চোখের সামনে আরেকজনের হাত ধরে হাঁটাহাঁটি করে, এটা আমার ভালো লাগে না। এখন মনে রাখবা, সাহিত্য সবসময় সমকালীন হবে, মনে রাখো এটা। মানে এখনকার সাহিত্যে এখনকার উপাদানগুলো থাকবে, অর্থাৎ তুমি এখনকার সাহিত্যে ফেসবুকের কথা পাবা, ইউটিউব টুইটারের কথা পাবা, যেগুলো এখন রচিত হবে। এখনকার নায়ক হয়তো কর্পোরেট চাকরি করবে। আজকে থেকে 300 বছর আগের নায়ক হয়তো কৃষক ছিল, বাট এখনকার নায়ক কর্পোরেট অফিসের জব করতে পারে। তাই না? কারণ আমাদের সমকালীন জীবন যেরকম আছে সেখান থেকে এগুলো নেওয়া হবে। তো তখন এটা আজকে থেকে প্রায় 600 বছর আগে লেখা। তো তখন কোনো মেয়ে পছন্দ করতো না তার বন্ধু, তার বয়ফ্রেন্ড বা তার জামাই আরেকজন মেয়ের হাত ধরে ঘুরুক, এটা পছন্দ করতো না। ইনফ্যাক্ট এখনো কোনো মেয়ে এটা পছন্দ করে না যে তার বয়ফ্রেন্ড তার সামনে আরেকজনের হাত ধরে ঘোরাঘুরি করবে। তাহলে এটা ওই সময়ের জন্য সমকালীন ছিল, আজকের সময়ের জন্যও প্রাসঙ্গিক। খেয়াল করে দেখো, লেখা হচ্ছে 600 বছর আগে, আজকে 600 বছর পরেও এটা খুবই প্রাসঙ্গিক, খুবই রিলেভেন্ট, এখনকার কথাই। এখনকার মেয়েরাও পছন্দ করে না। মমতাজের ফাইটটা যায় গান তার প্রমাণ। তাহলে সাহিত্য কল্পনায় সৃষ্ট হয়, যুগকে অতিক্রম করে চলে যায়। যে যুগে সৃষ্টি হয় ওই যুগের মানুষেরা মন জয় করে, পরের যুগের মানুষেরা মন জয় করে। তাহলে সাহিত্য মূলত কল্পনা, সাহিত্য মূলত কল্পনা। তুমি ভেতর থেকে এগুলো বের করে নিয়ে আসবা বিভিন্ন রূপে, কবিতায়, গদ্যে, উপন্যাসে, নাটকের বিভিন্ন রূপে এগুলো বের হয়ে আসবে। ওকে, তোমরা কি বুঝছো আমার কথা? ক্লিয়ার কিনা আমাকে রেসপন্স করো। এ পর্যন্ত বুঝছো যতক্ষণ যা যা বললাম এখন পর্যন্ত? আমার বয়স কত ভাইয়া? সাহিত্য আমনে কিমনের কি ভাব প্রকাশ করা নানান ভেমন, মানে কি তাসলিম? বাংলা কথাটা ঠিক মতো লেখ। এটা তো এখনকার সাহিত্য না, এটা তখনকার সাহিত্য। তখনকার সাহিত্য মানে কি? কবেকার এটা? বোঝো। আজকে কি কত বছর আগের? 600 বছর আগের। তো হিউজ না? রাধা কি মেয়ে ছিল? রাধা মেয়ে ছিল। সই, সই মানে কি? সই মানে বান্ধবী। রাধা তার বান্ধবীকে বলছে এটা। সাহিত্য মনের ভাব প্রকাশ করার মাধ্যম, হ্যাঁ, মানুষের কল্পলোকের চিন্তাগুলোকে সাহিত্য প্রকাশ করে। মানুষের কল্পলোকের চিন্তাগুলোকে সাহিত্য প্রকাশ করে, হিসাব হচ্ছে এটা। ওকে। রাধা কিসের নাম? রাধা একটা মেয়ের নাম, মহিলার নাম। কৃষ্ণ একটা পুরুষের নাম। হিয়া শব্দের অর্থ মন, হৃদয়। কেমনে ধরিব হিয়া, আমি কি করে আমার হিয়াকে, মনকে ধরে রাখবো? আমার বধূ আমার বন্ধু আন বাড়ি যায়, অন্যের বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, মানে আমার উঠান দিয়া। এই ছিল কথা। এখন আসো, সাহিত্য বলছি কল্পলোকের কথাকে প্রকাশ করে, চিন্তার কথাকে বাস্তবে নিয়ে আসে, অন্তরের কথাকে বাইরে নিয়ে আসে, এবং একজনের কথা সবার মনের সাথে মিলে যাবে, এটা সাহিত্যের বৈশিষ্ট্য। তা এখন খেয়াল করো, সাহিত্য কিন্তু মানুষের মনের কল্পনা, হ্যাঁ, সত্য ঘটনার সাথে কল্পনা মিশাই দিলে সাহিত্য হবে। অতীতে যেটা ঘটছিল হুবহু কেউ যদি সেটাকে লিখে, সেটা সাহিত্য হবে না, সেটা হবে হচ্ছে ইতিহাস। তাহলে খেয়াল করো, সাহিত্যের ইতিহাসের মধ্যে তাহলে পার্থক্য কি বলো? অতীতের কোনো ঘটনাকে কেউ যদি হুবহু লিখে তখন সেটা হবে ইতিহাস, আর ইতিহাসের সাথে যদি কল্পনা মিশায় তখন হবে ঐতিহাসিক সাহিত্য। এটুকু বুঝছো কিনা? এই বধূয়া শব্দের অর্থ বন্ধু, উপরে চন্দ্রবিন্দু আছে, এটা তুলে দিলে দীর্ঘকার দিলে হবে বউ, বানান গড়ে তো ঝামেলা আছে। ক্লিয়ার কিনা এ পর্যন্ত বলো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছো। বুঝলে এবার আসো আমরা হায়াত মহৎ সম্পর্কে জানি। আমি শুধু সাহিত্যের সংজ্ঞাটা তোমাকে বুঝাইলাম। এটা কখনো নাটক, কখনো উপন্যাস, কখনো কবিতা, বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের কাছে প্রকাশিত হয়, আর কিছু না। ওকে, তো চলো।
লেখক পরিচিতি হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে জন্মাইছেন কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রাম। তাইলে উনি কিন্তু জন্মগতভাবে একজন ভারতীয়। এরপরে গ্রন্থগুলো: স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, মানে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের জীবনী কিশোরীদের উপযোগী করে লেখা, প্রতিবার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্যক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সাহিত্যক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পাইছেন। এই হচ্ছে কথা। আচ্ছা, এখন আসো, একজন প্রশ্ন করছে হায়াত মোহাম্মদ মনিরুজ্জামান কিনা। আচ্ছা, না, একজন কবি আছেন বাংলা সাহিত্যে, ওনার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। ওনার ছদ্মনাম হচ্ছে হায়াত মাহমুদ। আর ইনি যিনি, ওনার নামই হায়াত মাহমুদ। পার্থক্যটা কি বুঝছো? একজন কবি আছেন যে কবির নাম মোহাম্মদ মনিরুজ্জামান, ওই মনিরুজ্জামানের ছদ্মনাম হচ্ছে হায়াত মাহমুদ। আর ইনি যিনি, ইনার নামই হায়াত মাহমুদ। সুতরাং উনি মনিরুজ্জামান নন, উনি ভিন্ন মানুষ। উনি এখনো বেঁচে আছেন। ওই যে একটা ব্যাকরণ বই আছে, ইন্টারমিডিয়েট গেলে তোমরা পড়বা, বইটার নাম হচ্ছে প্রমিত বাংলা ব্যাকরণ, ওই বইয়ের রাইটার হচ্ছেন উনি। এই যে পুরান ঢাকার গেন্ডারিয়াতে থাকেন উনি। ওনার বাসা হচ্ছে পুরান ঢাকার গেন্ডারিয়াতে, ধূপখোলার পরে। গেন্ডারিয়ার কেউ আছে এখানে? দেখি তো, কেউ আছো নাকি? কেউ আছো? এনিবডি? নাই? একজন পুরান ঢাকার পাওয়া গেছে। গেন্ডারিয়ার হুমায়রা কোথাকার? গেন্ডারিয়ার? না তাসলিম, দেখা হয় না আমার। তো আমি জানি ওনার বাসা ওই জায়গায়। বিষাদ সিন্ধু নিয়ে কিছু বলেন রাফিন। স্টপ। এত কথা বলস কেন তুই? তুই খুব বাচাল, বারবার কথা বলিস। ইনজেকশন দিয়ে কিন্তু চিরকালের জন্য সাইলেন্ট মোডে পাঠাই দিব। আচ্ছা, এরপরে আসো, আমরা সাহিত্যের বিশাল পরিধি নিয়ে একটু কথাবার্তা বলি। কোনটা কি, কবিতা কাকে বলে আর ছড়া কাকে বলে? আগে কবিতার ছড়াটা বুঝাই দিই। এখানে ছড়া সম্বন্ধে তুমি পাবা না, তবে কবিতার ছড়া একসাথে বললে তুমি সহজে বুঝবা। এরপরে উপন্যাস, শুরু করবো, মহাকাব্য, এগুলো একসাথে বলবো, ঠিক আছে? আসো, এই হলো কবিতা, আর এ হলো গিয়া ছড়া। কবিতার ছড়ার মধ্যে মিল কি বলো? কবিতার ছড়ার মধ্যে মিল হলো দুটোই ছন্দে রচিত হয়, দুটোই কাব্যের ঢং। আমি কি বলছি? দুটোই ছন্দে রচিত হয়, দুটোই কাব্যের ঢং। শুধু পার্থক্য হবে ভাবের দিক থেকে। পার্থক্য হয় কিসের দিক থেকে? ভাবের দিক থেকে। তাহলে আমি বলবো কবিতা এবং ছড়া দুটোই ছন্দ রচিত হয়, পার্থক্য হবে কিসের দিক থেকে? ভাবের দিক থেকে পার্থক্য। ভাবের দিক থেকে পার্থক্য। দেন কবিতা বেশি ভাবগম্ভীর, ছড়া হালকা ভাবের হয়। এখন আসো, আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাবো। প্রশ্ন করো না, শুনতে থাকো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাঁড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। একটা লম্বা ছড়ার শেষ 4 লাইন এটা। তারপরে ধরো, নটন নটন পায়রাগুলি জুটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কে দেখেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও বড্ড লেগেছে। এগুলো খুব হালকা ভাবের হয়, খুব সিম্পল জিনিস, বাচ্চাদের জন্য সুরে সুরে পড়তে হয়। ওই সুরের এই জিনিসগুলোই মূলত ছড়া। এখানে খুব গভীর ভাব নাই, কিন্তু যেখানে গভীর ভাব আছে সেগুলো হচ্ছে কবিতা। যেমন বলবীর উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। গভীর ভাবের কবিতা। অথবা শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। খেয়াল করে দেখো, তুমি কবিতা পড়লেই বুঝবে এটা ভাব গম্ভীর, এটা শব্দগুলোর মধ্যে ডেপথ আছে, এটা তোমাকে ভাবাবে, এটা তোমাকে চিন্তার সাগরে ডুবাবে। এটা কবিতা বা কাব্যের বেসিক বৈশিষ্ট্য।
আর যদি তুমি ছড়ার ক্ষেত্রে কল্পনা করো, ছড়া এরকম কিছু না। ছড়া হালকা, একেবারে পাতলা, ঝোলের মতো। এটা তুমি পড়বা আর সাথে সাথে তোমার অনুভূতি শেষ হয়ে যাবে। এটা তোমাকে অনুভূতির সাগরে ডুবাবে না, খুব বেশি ভাবাবে না, খুব বেশি চিন্তিত করবে না। কিন্তু পক্ষান্তরে কবিতা নিয়ে তুমি অনেক ভাববা, বোঝার জন্য টাইম লাগবে। তুমি এজ ইউজুয়াল তোমার বইতে যেগুলো পড়ো, এগুলো সবগুলোই কবিতা। তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, এভাবে ধরো। এখন তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই 4 লাইনের যেরকম ওয়েট, এই 4 লাইনের যে রকমের ওজন। আর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমা টিম টিম। ডিম মাঠে পারলেই কি, আকাশে পারলেই কি, পানিতে পারলেই কি, না পারলেই কি। বুঝাতে পারলাম কথাটা? তো দুইটা জিনিসের মধ্যে কি আছে, বেসিক এবং ভাইটাল পার্থক্য আছে। তাহলে আশা করি ছড়া আর কবিতার যে ভাবগত যে পার্থক্যটা সেটা ধরতে পারছো। কথা বলো, ক্লিয়ার? কাজলা দিদি কবিতা, ছড়া না। যেগুলো বোঝা যায় না ওইগুলো কবিতা একজন বলছে, হয় ঠিক আছে। ছদ্মনাম কিসের উপর ভিত্তি করে হয় ভাইয়া? যে যেভাবে নেয়। ছদ্মনাম নেওয়ার অনেক প্রেক্ষাপট আছে, কবিতা যখন পড়াইছি এগুলো আলোচনা করে দিছি, এখন আর বলবো না। আচ্ছা, তাহলে আমরা ছড়া আর কবিতার পার্থক্য বুঝলাম। এখন আসো, এখানে এগুলা রিডিং আছে, পড়লে হয়ে যাবে। দেন আমরা হচ্ছে কবিতার মধ্যে কিছু ভাগ ভোগ আছে, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলি। কবিতার মধ্যে অনেক রকমের বিষয় আছে। যেমন কবিতার ভাষা দিয়ে মহাকাব্য লেখা হয়, তাই না? ছন্দে ছন্দে মহাকাব্য লেখা হয়। আবার কবিতায় গীতি কবিতাও লেখা হয়। আবার তোমার বই উল্লেখ করে নাই, তবে আমি বলছি কাহিনী কাব্য যেটা আছে এটাও কবিতা দিয়েই লেখা হয়। সেটা কেমন? যেমন ধরো আমি বললাম এটা মহাকাব্য, বললাম রামায়ণ। মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে মহা সাইজের কাব্য, বড় সাইজের কবিতা। একটা কবিতা দিয়ে একটা বই শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটা কবিতা দিয়ে একটা বই শেষ হয়ে যাবে। যেমন ধরো আমরা বাংলায় যে উপন্যাসটা পড়ি না, গদ্যে খুব সহজে বুঝো। গদ্য সাহিত্যে যেটা উপন্যাস বিশাল সাইজের হয়, অনেক ঘটনা অনেক গল্প বলা হয়। এই পদ্য সাহিত্যে ধইরা নাও সেটা মহাকাব্য। আমি বোঝানোর জন্য বলছি আর কি, গদ্য পদ্যের পার্থক্যের দিক থেকে। তুমি যেমন গদ্যে একটা উপন্যাস পড়ো, বিশাল, এরকম মোটা সাইজেরও হইতে পারে। এখানে নানান ঘটনা থাকে, নানান কাহিনী থাকে, নানান চরিত্র থাকে, চরিত্রের উত্থান পতন থাকে, নানান কিছু থাকে একটা উপন্যাসে। ঠিক একটা উপন্যাস যেমন ঘটনা প্লটের বিশালতায় বিশাল, একটা মহাকাব্য ঘটনা এবং প্লটের বিশালতায় বিশাল। বুঝেছো? তবে মহাকাব্যের ক্ষেত্রে শুধু দুইটা জিনিস ফিক্সড করা আছে। এর উপাদানটা তুমি নিবা হয় ইতিহাস থেকে, এর উপাদান নিতে পারবা, আর না হয় পুরাণ থেকে নিতে পারবা। পুরাণ মানে হচ্ছে সাধারণত ঐতিহাসিক ধর্মীয় কাহিনী। মুসলমানদের, আমাদের ইসলাম বাদে হিন্দু, গ্রিক এরকম তাদের ধর্ম রিলেটেড অতি প্রাচীন ঘটনাগুলোকে পৌরাণিক ঘটনা বলে, মনে রাখো। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের যে অতি প্রাচীন ঘটনাগুলো আছে, ধর্মের সাথে রিলেট করা, এগুলাকে বলে পুরাণ বা পৌরাণিকতা। তো মহাকাব্যের উপাদান দুটো হবে, হয় ইতিহাস না হয় পুরাণ। যেমন ধরো বাংলা ভাষায় একটা বিখ্যাত মহাকাব্য আছে, নাম হচ্ছে মহাশ্মশান। ওই মহাকাব্যটার নাম কি? ওই মহাকাব্যটার নাম হচ্ছে মহাশ্মশান। এই মহাশ্মশান মহাকাব্যটা 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা হয়েছে। পানিপথে 3টা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা সব থেকে বড়। মহাশ্মশান মানে বড় শ্মশান, বুঝতেই পারতেছো, মানে বহু মানুষ মরছে আর কি। তো এই মহাশ্মশান মহাকাব্যের বিষয়বস্তু কি? পানিপথের যুদ্ধ। তাহলে এটা ইতিহাস, ইতিহাসের একটা ঘটনা নিয়ে লিখছে। আর যদি তুমি এখন রামায়ণের কথা বলো, তো রামায়ণ তো আর ইতিহাস না, রামায়ণ ধর্মীয় পুরাণ। ওখানে রাম এবং রাবণের যুদ্ধের কথা বলা আছে। রামের স্ত্রী সীতাকে কিডন্যাপ করে রাবণ নিয়ে গেছে লঙ্কায়। এখন রাম সীতাকে উদ্ধার করবে হনুমানের বাহিনী নিয়ে, লক্ষণকে নিয়ে লঙ্কা আক্রমণ করছে, দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের কাহিনী এবং সীতা উদ্ধারের ঘটনা নিয়ে রামায়ণ লেখা। তাহলে প্রথমত আমি বলবো মহাকাব্য মানে বড় সাইজের কবিতা, সোজা কথা। এক কবিতা একটা বই শেষ হয়ে যাবে। মহাকাব্যের মূল উদ্দেশ্য গল্প বলা, আমরা গদ্য উপন্যাসে যেমন গল্প বলি। আর মহাকাব্যের প্লট দুই জায়গায় ফিক্সড, একটা হচ্ছে ইতিহাস, একটা হচ্ছে পুরাণ। এই হচ্ছে মহাকাব্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। গীতি কবিতা বলছি, এ পর্যন্ত বুঝছো কিনা বলো? মাইকেল মহাকাব্য লিখেছে কিনা? হ্যাঁ, মাইকেল মহাকাব্য লিখেছে। মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য।
মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। বুঝে থাকলে হাউ মাউ করে বলে দাও যে বুঝতে পারছো। হ্যালো। হ্যাঁ, ও গেছে। আসছে না তো ভাইয়া? যাবে, রাস্তায় আছে তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরোইছে, আমি আবার কল দিয়ে দিচ্ছি, চিন্তা করেন না। বলেন, বসে আছি তো, ওকে। বসে করে। ওকে। সাইজে বড় সব কবিতা তাইলে মহাকাব্য? আমি সাইজে বড় কবিতা হইলে কি মহাকাব্য বলছি? এছাড়া লাগে প্রতিবন্ধী নাকি? সাইজে বড় কবিতা হইলে মহাকাব্য হবে এটা বলছি? বলছি প্লট ইতিহাস অথবা পুরাণ হওয়া লাগবে। ইতিহাস এবং পুরাণের প্লট, বিষয়বস্তু ওখান থেকে নিতে হবে, এবং এটা গল্প বলবে উপন্যাসের মতো, তখন মহাকাব্য হবে। তাহলে মহাকাব্য হওয়ার জন্য শর্ত কয়টা বলছি বলো? একটা বলছিলাম, সাইজে বড় হইলে বলছিলাম, নাকি দুইটা বলছিলাম? এই পোলা, মাতাল পোলা, মাথা ঠিক আছে তোর? কি বলছিলাম বলো? সীতাকে রাবণ কেন নিয়েছিল, বইয়ের কারণটা বুঝি নাই না, এই কারণে আমি ব্যাখ্যা করবো না, এগুলো ধর্মীয় ব্যাখ্যা, এগুলো তো আমি যাবো না, দরকার নেই। কেন নিয়েছিল ভেতরের কাহিনী তোমার বুঝতে হবে না, ওসব বাদ দিয়ে দাও। অডিও অন ছিল, হ্যাঁ। একটা পেশেন্ট বেচারি অসুস্থ, তার ব্লাড লাগবে। আমি তোমাদের সাথে কথাও বলতেছি, ব্লাডও ম্যানেজ করতেছি। বুঝা গেছে? ওখানেই কথা বলছিলাম, একজন ডোনার যাচ্ছে, তার আমি পাঠাচ্ছি, সে হল থেকে বের হইছে, সে যাচ্ছে ধানমন্ডি। তো ওরা আবার নক দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্লটকে আমি বলতেছি, প্লট বলতেছি। প্লট মানে হলো যে চিন্তাটার উপরে দাঁড়ায় থাকে। যেমন আমরা যখন অনেক সময় সিনেমা দেখি, আমরা যখন সিনেমা দেখি, সিনেমার শুরুতেই দেখবি ধুমধাম দুইটা খুন হয়ে গেছে, হঠাৎ দুইজনকে কেউ একজন এসে মারা ফেলাইছে, তার চেহারা দেখা যাচ্ছে না। এবং খুন হয়ে যাওয়ার পরে দেখলাম যে সে কোথাও যাচ্ছে, তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যে খুন করলো, এখন খুন যে করছে আবার তার নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা গেল না বেঁচে আছে এটা বুঝতে পারলাম না, ঘটনা চলে গেলো আরেকদিকে। এরকম প্রথম 15 মিনিটে খুব আওড়া জওড়া কিছু ঘটনা ঘটবে, তারপরে সে রহস্যের জট খুলতে খুলতে সিনেমা শেষ হয়ে যাবে। তাইলে এটার প্লট কি হলো বল? এটার প্লট হলো রহস্য উদ্ধার, এটা থ্রিলার সিনেমা। তো যে থিমটার উপরে ঘটনা দাঁড়ায় ওটারে প্লট বলে। এবার বুঝাতে পারছি? যে থিমটার উপরে ঘটনা দাঁড়ায় সেটাকে কি বলে? সেটাকে প্লট বলে। এখন মহাভারতের মূল কথা কি ভাইয়া? মহাভারতের মূল কথা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ এটার মূল কথা। তার সাথে মহাভারতের ধর্ম, সমাজ, কালচার, ইতিহাস, সভ্যতা সবকিছু আছে। মহাভারত খুব বিশাল, প্রায় 60,000 শ্লোক আছে এটার মধ্যে, বা ছন্দ নিয়ে বিশাল, সোজা কথা মহাকাব্য বিশাল। এই জন্য বলা হয় যা নেই ভারতে তা নেই ভারতে। প্রথম ভারত মানে মহাভারত, দ্বিতীয় ভারত মানে ইন্ডিয়া। যা নাই মহাভারতে তা নাই ইন্ডিয়াতে। অর্থাৎ মহাভারত এত বড়, এত বিশাল মহাভারত, বলা হয় এটার মধ্যে যেটা নাই ইন্ডিয়াতেও সেটা নাই। বুঝতে পারছো এবার কথাটা? ধরাই দিতে পারছি? ক্লিয়ার? তাহলে মহাকাব্য হওয়ার শর্ত কি বুঝছো কিনা বলো? মহাকাব্য হওয়ার শর্ত বুঝছো কিনা বলো? শ্লোক মানে ছন্দ, স্তবক। কুরুক্ষেত্র একটা জায়গার নাম, প্রাচীন ভারতের একটা জায়গার নাম হচ্ছে কুরুক্ষেত্র। মহাকাব্যের বই কত মোটা? তোর সাইজের মোটা, তুই যেমন মোটা এমন মোটা। তাহলে মহাকাব্য নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আসো গীতি কবিতা। এই গীতি কবিতা বলতে কি বোঝায়? গীতি কবিতা নামটা শুনলে মনে হচ্ছে গান কবিতা। গীতি মানে গান। মেঘনাদ বধ কিসের উপর লেখা? এই রামায়ণ যেটার উপরে লেখা, মেঘনাদ বধ এটার উপরেই লেখা, তবে মূল কাহিনীতে একটু পার্থক্য আছে। রামায়ণের প্লট আর মেঘনাদ বধের প্লট সেম। রামায়ণে বলা হয়েছে যে রাম আর রাবণ যুদ্ধ করছে, মেঘনাদ বধেও রাম আর রাবণের যুদ্ধই আছে। কিন্তু রামায়ণে রামকে দেখানো হয়েছে অনেক ভালো, রাবণকে দেখানো হয়েছে ভিলেন। আর মেঘনাদ বধে উল্টা, মেঘনাদ বধে রাবণকে দেশপ্রেমিক ভালো দেখানো হয়েছে, আর রামকে দেখানো হয়েছে সে আরেকজনের রাজ্য আক্রমণ করছে। এই, বোঝা গেছে? শুধু ভিলেনকে নায়ক আর নায়ককে ভিলেন বানানো হয়েছে, আর কিছু না। আর বাদ বাকি জায়গা সব একই আছে। ক্লিয়ার এবার? মহাকাব্যে 9টি স্বর্গ থাকবে, তাই না? না, 9টা স্বর্গ থাকবে এমন না, কম বেশি হতে পারে। স্বর্গ শব্দটা তো চ্যাপ্টার, এখানে বলা আছে দেখো,
যে এই স্বর্গ কিন্তু নিচে আবার ব ফলা নাই, এই স্বর্গ, স্বর্গ উপসর্গ অনুসর্গের যে স্বর্গ সেটা, এই স্বর্গ মানে চ্যাপ্টার বা ভাগ। মহাকাব্য চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ থাকে। এটা 8টাও হইতে পারে, 9টাও হইতে পারে, 7টাও হইতে পারে, এই হচ্ছে কথা। তাহলে আমি মহাকাব্য সম্পর্কে কি সব প্রশ্নের উত্তর দিছি, মিটাইছি? সানজিদে জাহান, কোনটা সত্য ভাইয়া? সত্য হচ্ছে এটা, আজ আমি উদ্ভাসের টিচার, তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এটা সত্য। আর বাদ বাকি জিনিস সত্য কিনা আমি জানি না। এরপরে বলছি গীতি কবিতা, এই যে আমরা গীতি কবিতা নিয়ে কথা বলবো এবার, ঠিক আছে? গীতি কবিতা কি? কবির মনের একান্ত অনুভূতির প্রকাশ, গান নয়। বোর্ডে কি লিখছি দেখো, আমি কি বলছি এটা গান? গীতি কবিতাকে গান বলছি? খেয়াল করে দেখো, বোর্ডে তাকাও। গীতি কবিতা থেকে, গীতি কবিতাকে বলছি এটা গান? বলিনি কিন্তু। বলছি কবির মনের একান্ত অনুভূতির প্রকাশ, এটি কি নয়, এটি গান নয়, এটি গান নয়। উম, আচ্ছা, কেন এর ক্ষেত্রে ক্লিয়ার করে লিখলাম? লিখলাম এই কারণে, অনেকে প্রশ্ন করবে তো ভাই গীতি কবিতা কি গান? নাম তো মনে হচ্ছে গান, যে যে কবিতা আবৃত্তিও করা যায়, যে কবিতা গানের মতো করে গাওয়াও যায়, সেটাই গীতি কবিতা। এমন মনে হইতে পারে না? কিন্তু না, বাস্তবতা বলছে গীতি কবিতা গান নয়, গীতি কবিতা হচ্ছে কবিতা। কোনটা গীতি কবিতা? কবির মনের একান্ত অনুভূতির প্রকাশ। মানে অলমোস্ট আমরা যত কবিতা পড়ি আসলে ম্যাক্সিমামই গীতি কবিতা, বুঝছো? যেমন একজন কবি প্রকৃতি নিয়ে লিখছে, তার মনের অনুভূতি প্রকাশ করছে প্রকৃতির ব্যাপারে। একজন কবি দেশ নিয়ে লিখছে, দেশপ্রেমের কবিতা, এটাও গীতি কবিতা। কোন কবি নারীর সৌন্দর্য বর্ণনা করছে, এটাও গীতি কবিতা। কোন কবি তার প্রেমিকাকে কল্পনা করে লিখছে, এটাও গীতি কবিতা। কোন কবি সাগরের সৌন্দর্যে বিমোহিত হয়ে লিখেছে, হে সাগর, তব তীরে আমি দাঁড়িয়েছি, আমার পা ভিজিয়ে দাও, এটাও কি গীতি কবিতা? তাহলে কবিতা বলতে এজ ইউজুয়াল আমরা যেটা বুঝি, প্রায় যা বুঝি অলমোস্ট প্রায় সবই গীতি কবিতা। বুঝছো কিনা বলো এবার? বুঝাতে পারছি? তো গীতি কবিতাকে আমরা যে ভুলটা করি আর কি, আমরা মনে করি গীতি কবিতা বুঝি গানের কবিতা, এটা গান ছাড়া গীতি কবিতা কেমনে হয়, এটা আমাদের একটা কমন থিঙ্কিং। কথা কি বুঝছো কিনা বলো? তোমাদের বইতে সব গীতি কবিতা একদম 100%, যেগুলো আছে অলমোস্ট সবই গীতি কবিতা। মহাকাব্য না হলে গীতি কবিতা হবে। আর কাহিনী কাব্য হওয়ার চান্স থাকে, তবে কাহিনী কাব্য একটু ভিন্ন আছে, সে ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, তোমাদের বইতে তোমরা রবীন্দ্রনাথের কি কবিতা পড়ছো? কাহিনী কাব্য। এটা জুতা আবিষ্কার, এটা রম্য কবিতা বলা হয় বলতে পারো। এটাও কবির মনেরই প্রকাশ একদিক থেকে যদি ধরি। মাইকেলের পড়ছো কপোতাক্ষ নদ, এটাও গীতি কবিতা। এখন বলবো ভাইয়া না না না, মাইকেলেরটা যেটা এটা তো ভাইয়া সনেট, তাই না? এখন অনেকে বলবে যে মাইকেলের কপোতাক্ষ নদ তো ভাইয়া সনেট, আপনি গীতি কবিতা কইতেছেন কেন? সনেট? এই গাদা, আমার কথা না বুঝে কথা বলা যাবে না। খেয়াল কর, আমি লিখে দিচ্ছি এখানে। এই হলো কপোতাক্ষ নদ। যদি তুমি তাকে গঠন বিবেচনা করো, এটার স্ট্রাকচারটা কেমন, সেই বিবেচনা এটা সনেট। যদি তুমি তার ভিতরকার ভাব বিবেচনা করো, সেই বিবেচনা এটা গীতি কবিতা। এবার বুঝছো কিনা বলো, না বুঝলে আমার আর কি করতে পারি? যদি তুমি কপোতাক্ষ নদের নদের গঠন বিবেচনা করো তখন সেটা সনেট, আর যদি তুমি এটার ভাব বিবেচনা করো তখন এটা গীতি কবিতা। ক্লিয়ার? মানে এইটা কিভাবে তৈরি হয়েছে, স্ট্রাকচারটা কি? 14 লাইন, 14টা মাত্রা। আমরা যখন সনেট পড়াইছি আমি দূরে দূরে বুঝাই দিছি, এটা মনে করে দেখো। তারপরে অষ্টক ষষ্ঠক, এই যে একটা স্ট্রাকচার,
এটার যে গঠনের যে সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে সনেট। আর ভিতরের ভাব কি? বেচারা কপোতাক্ষের জন্য তার মন খারাপ, চলে গেছে বিদেশে, মন পড়ে আছে কপোতাক্ষের কিনারে, তাহলে অনুভূতির প্রকাশ। তাহলে ভাবের দিক থেকে এটা গীতি কবিতা। কথা ক্লিয়ার কিনা? রাফিন বলছে তাহলে মহাকাব্যের কাহিনীও তো কল্পনা হয়েছে, তাহলে সেটা এক ধরনের গীতি কবিতা কিনা? না, সেটাকে গীতি কবিতা বলা যাবে না। গীতি কবিতা বলা যাবে না এই কারণে, কারণ তার ধর্মীয় প্লট আছে। তো তো ধর্মীয় জিনিসকে তো তুমি কল্পনায় চালাই দিতে পারো না। তুমি তোমার ধর্মের জিনিসকে কেউ কল্পনা বললে ওর কেল্লা হালাই দিবা, তুমি ওর পেটে ছুরি ঢুকাই দিবা। তো তুমি একজন হিন্দুর অনুভূতিতে কেমনে আঘাত করো? সেখানে কল্পনার জিনিস আছে, কিন্তু ধর্মের ঘটনাও তো আছে। বুঝো না কেন? কল্পনার জিনিস আছে, ধর্মের ঘটনাও আছে। তো শুধু ধর্মের জিনিসগুলোকে হুবহু লিখে দিলে সেটা ইতিহাস হয়ে যেত। আমাদের ইসলামের ইতিহাস আছে, হিন্দুদের ইতিহাস আছে। অতীতের ঘটনাকে হুবহু লিখলে সেটা হিস্ট্রি হয়। আর তার সাথে যদি তুমি কল্পনা মিশাই দাও তখন সেটা সাহিত্য হয়। তবে মহাভারত রামায়ণের বিষয়গুলো ভিন্ন কনসেপ্টের জিনিস, আবেগের জায়গা হিন্দুদের। এটা সাহিত্য তারাও মানে, কিন্তু তারা এটাকে খুব পবিত্র সাহিত্য বলে জ্ঞান করে। ওকে, ক্লিয়ার কিনা বলো? জুতা আবিষ্কার কাহিনী কাব্য কিনা? জুতা আবিষ্কার মূলত রম্য কবিতা অ্যাকচুয়ালি। এটা রম্য কবিতা, এগুলা খুব ছোট ছোট কিছু ভাগ আছে। এটা হচ্ছে রম্য কবিতা। রম্য কবিতা মানে হচ্ছে যে কবিতায় তুমি আসলে কোন সিস্টেমের সমালোচনা করতেছো, তামাশা করতেছো। একটা দেশের শাসনতন্ত্র অদক্ষ হইলে এই হবুচন্দ্র গোবুচন্দ্রের ঘটনা ঘটতে পারে, ঠিক না? তো এটা একটা রম্য কবিতা আর কি। আচ্ছা, এবার গীতি কবিতা গেছে, এবার আসলে কাহিনী কাব্যটা কি একটু বুঝাই দিই। কাহিনী কাব্য আসলে কি জিনিস? কাহিনী কাব্য মানে হচ্ছে মহাভারত যেরকম কাহিনী বলে বা রামায়ণ যেরকম কাহিনী বলে, কাহিনীগুলো বলে কোথা থেকে বলে বলো তো? ইতিহাস বা পুরাণ থেকে বলে। আর কাহিনী কাব্য হচ্ছে সোজা কথা কবিতার সিনেমা। কাহিনী কাব্য মূলত কি? কবিতার সিনেমা। কবিতার সিনেমা বুঝছো? বুঝো নাই? কবিতার মধ্যে তোমার সিনেমার মতো গল্প শোনাইবো, এটার নাম কাহিনী কাব্য। ঠিক? কবিতার মধ্যে তোমাকে কি করবে? সিনেমার মতো গল্প শোনাবে। এটা অত বিশাল হয় না, ছোটখাটো হয়। আবার মাঝে মধ্যে বিশালও হতে পারে, যেমন নকশি কাঁথার মাঠ। যেমন নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠে কি আছে বলো? নকশি কাঁথার মাঠে আমরা দেখি রূপাই এবং সাজু, একটা ছেলে একটা মেয়ে, যারা দূর সম্পর্কের খালাতো ভাই বোন হয়, এবং তাদের মধ্যে একটা সময় গিয়ে প্রেম হয়। প্রেম হলে তাদের বিয়েও হয়। বিয়ে হয়ে গেলে তারা খুব সুখে সংসার করতেছিল, দুই ফ্যামিলি মিলে তাদের বিয়ে দেয়। তাদের এই সুখের সংসারে বিচ্ছেদ হয় কিভাবে? গ্রামে একটা ঝগড়া হয়, কাইজা বলি না আমরা, আমাদের এলাকায় বলি কাইজা। ওখানে বলা হয়েছে কাইজা। দুই গ্রামে বড় ধরনের ঝগড়া হয়েছে, লাঠালাঠি নিয়ে মারামারি হয়েছে। তো রূপাইদের বিপরীত পক্ষে লোক মারা গেছে। তখন রূপাইরা মামলা খাইছে, স্বাভাবিক। মামলা খায় তারা, রূপাই ঘর ছাড়া হয়ে গেছে, দেশ ছাড়া হয়ে গেছে, দেশান্তর। শেষমেশ মামলা মোকদ্দমা মিটমাট হয়েছে, সবাই ফিরে আসছে, রূপাই আর ফিরে আসে না। এদিকে রূপাইয়ের যে স্ত্রী, নতুন বউ সাজু, সে স্বামীর শোকে বিরহে কাতর হয়ে, তার খাওয়া নাওয়া বন্ধ হয়ে অনিয়ম করতে করতে একসময় তার শরীর শুকায় গেছে। তখন সে তার স্বামীকে নিয়ে, সব মেয়ের স্বপ্ন থাকে তাই না, চিন্তা থাকে। এই তাদের জীবনের যে স্বপ্নগুলো, ভালোবাসার যে অনুভূতিগুলো, এগুলো বিভিন্ন নকশির মাধ্যমে, নকশার আদলে কাঁথার মধ্যে এগুলো সে ফুটায় তোলে, ফুলে পাখিতে, আকারে ইঙ্গিতে। মানুষের চিন্তাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় না, ওরকম। এই নকশি কাঁথার এক সময় বুনতে বুনতে সে শেষ করে, এবং তখন সে অসুস্থ হয়ে মারা যায়। তখন তার মাকে সে বলে যায় যে আমি মারা গেলে আমার কবরের উপরে নকশি কাঁথাটা বিছাই দিও। এবং বিছাই দেয়া হয় রূপাই কি বলে, সাজুর কবরের উপরে। এরপরে লেখক কল্পনা করে দেখাইছেন জসিমউদ্দিন যে এমন যেন একটা রাত হইছে, এরপরে ওই রাতে যেন মানুষ দেখছে সেই নকশি কাঁথাটা ধরে আকাশে ভাসতেছে, রূপাই কান্না করতেছে। এবং একদিন যেন, কল্পনা, যেন একদিন রূপাই ফিরে আসছে গ্রামে, এসে জিজ্ঞেস করছে, মা আমার সাজু কোথায়? মা বলছে তোমার সাজু মারা গেছে, তারা দাফন দিয়ে রাখছি গোরস্থানে। তখন সাজুর কবরের উপরে গিয়ে রাতে সারা রাত কান্না করতে করতে রূপাই মারা গেছে। সকালবেলা সবাই যেন, যেন কিন্তু কল্পনা, সবাই যেন আয়সা পাইছে একটা ছেলে সাজুর কবরের উপরে মরে পড়ে রয়েছে, সেটা রূপাই। এরকম ট্রাজিক ঘটনা দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে দেখো পুরো বিষয়টা সিনেমাটিক না? এটা নকশিকাঁথার মাঠের কাহিনী। বুঝাতে পারছি?
রাফিন বলছে তাহলে ধর্মের ব্যাপারে একজন হিরো কি করে হয়, একজন ভিলেন কি করে হয়? এটা তো কল্পনা করা যায় না। আচ্ছা, ধর্মের ব্যাপারে হিরো আছে না ভিলেন আছে না, গাধা গুনানকার। ধর্মের ব্যাপার আমাদের ইসলাম ধর্মের ভিলেন কে? আবু জাহেল, তাই না? হিরো কে? সাহাবীরা। বুঝিস না এটা, গাধা? ধর্মের ব্যাপারে ডেফিনেটলি আছে। এখন মাইকেল মধুসূদন দত্ত, তিনি হিন্দু থেকে খ্রিস্টান হয়ে গেছিলেন। খ্রিস্টান হয়ে গিয়ে উনি হিন্দু ধর্মের যে নায়ক, তার কাহিনীতে তারা ভিলেন বানায় দিছে। আর হিন্দু ধর্মের কাহিনীতে যিনি ভিলেন তাকে হিরো বানায় দিছে, এই জন্য তাকে হিন্দুরা দেখতে পারতো না। বুঝতে পারছো ব্যাপারটা? এই জন্যই মেঘনাদ বধ লেখার পরে তো নানান কাহিনী হয়েছে। হিন্দুরা খুব ক্ষিপ্ত ছিল, তাকে স্বধর্ম ত্যাগী, ধর্মচ্যুত নানানভাবে বলা হয়েছে। এবং সে খ্রিস্টান হয়ে যাওয়ার পর কিন্তু তার বাপ তাকে ত্যায্য করে দিছিল। নানান ঘটনা আছে। ধর্মের ক্ষেত্রে হিরো আর ভিলেন থাকবে না তোরা কে বললো? অবশ্যই আছে। গীতি কবিতা বড় হয় কিনা, খুব যে বড় হয় তা না। নকশিকাঁথার মাঠ আজকে একজন বলছে পুরাটা দেখবে, দেখে ফেলো। আচ্ছা, তারপরে আসো, পরের অংশে চলে যাই আমরা। আমরা এবার চলে যাব নাটক। নাটক পড়ার আগে উপন্যাসটা পড়লে ভালো হতো না? উপন্যাস আর ছোট গল্পটা। আচ্ছা, নাস্তা আনছে ভাই। আসো নাটকটা আমরা পড়ি, তারপরে নাটকের পরে আমরা চলে যাব হচ্ছে উপন্যাস ছোট গল্পে। নাটক বিশ্ব সাহিত্যের সব থেকে প্রাচীনতম ধারা। বিশ্ব সাহিত্যের সব থেকে প্রাচীনতম ধারা। ওকে, প্রাচীনতম ধারা মানে ইতিহাসে প্রথম লেখা হয়েছে। এই রাফিন, তোরে ক্লাস থেকে বের করে দেবো, আমি কিক দিয়ে দেবো, এখনই কিক দিয়ে দেবো, ক্লাস করতে পারবি না। তোর কিক দিয়ে বের করে দেবো। এত পাকনামি এগুলো বের করে দেবো, ঘাট ধরে বের করে দেবো। বেশি কথা বলিস তুই, বাচাল ছেলে। যাদের মাথায় বুদ্ধি কম এরা বেশি কথা বলে। খেয়াল করি, নাটককে কি বলছি? বলছি বিশ্ব সাহিত্যের প্রাচীনতম ধারা। প্রাচীনতম ধারা মানে হচ্ছে পৃথিবীতে সাহিত্য যখন লেখা হয়েছে, তখন প্রথম দিকে লেখা হয়েছে হচ্ছে নাটক, গ্রিসে। তাহলে সাহিত্যের নাটকও একটা ধারা, কবিতাও একটা ধারা, উপন্যাসও একটা ধারা, প্রবন্ধও তো একটা ধারা। অর্থাৎ সাহিত্য বিভিন্ন ভাবে প্রকাশিত হয়, অনেকগুলো রূপ আছে তার, তার মধ্যে একটা হচ্ছে নাটক। ঠিক না? তো আমি এটাই বোঝাচ্ছি তোমাকে যে নাটক হচ্ছে সব থেকে প্রাচীনতম ধারা। অর্থাৎ বিশ্ব সাহিত্যে সবার আগে লেখা হয়েছে যেটা, সেটা হচ্ছে নাটক, গ্রিসে। এরপরে এটা আস্তে আস্তে বিভিন্ন এলাকায় ছড়ায় পড়ছে। এখন নাটকের সাথে উপন্যাসের পার্থক্য কি, এক কথায় বলে দিব, তাইলেই বুঝবা। এই নাটক ভার্সেস উপন্যাস। আগে তোরা নাটক আর উপন্যাসের মিল বল। তোরা সবাই নাটক এবং উপন্যাস পড়ছিস, দুইটা একটা হলো। বহিঃপীর আছে তোদের। এরপর এক সময় ছিল মনে হয় এইটের বইয়ে সুখী মানুষ কিছু একটা ছিল না, ছোট্ট একটা নাটিকা ছিল। নাটক ছোট হলে তাকে নাটিকা বলে। মিল কি বল শোনারা, আমি একটু শুনি। দুটাতেই গল্প বলে, দুটাতেই বড় বড় কাহিনী আছে, হ্যাঁ। দুটাতে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট আছে, ওকে। কাহিনী বলে চরিত্র। দুটার মূল বিষয় চরিত্র, হিরো ভিলেন পাওয়া যায়। আর দুটি গদ্য লেখা, গুড। ওকে, অনেকগুলো চরিত্র আছে, কাল্পনিক। কাহিনীতে মিল আছে, অনেকগুলো ক্যারেক্টার থাকে, ওকে। যুদ্ধ ভার্সেস প্রেম। আচ্ছা, তোমরা অলরেডি বলে ফেলছো, ভালো ভালো কথা আসছে। এবার আমি এটাকে সিনপসিস করে দিই। এটাতেও কাহিনী বলে, এটাকেও কাহিনী বলে। তবে নাটকে পুরাটা ঘটনা বলা হয় সংলাপের মাধ্যমে। নাটকে পুরাটাই সংলাপের মাধ্যমে, আর উপন্যাসে সংলাপ প্লাস বিবরণ দুটোই থাকে। অর্থাৎ নাটক যিনি রচনা করেন তিনি নাট্যকার, লেখক। উপন্যাসের লেখককে ঔপন্যাসিক বলে, দুটোই তো লেখক। তো নাটকের লেখক পুরা ঘটনাটা সংলাপের মাধ্যমে তুলে ধরে। আর উপন্যাসের যে ঘটনা পুরাটা সংলাপ আর বিবরণের মাধ্যমে তুলে ধরে। আর কোনো পার্থক্য নেই বেসিক্যালি। তুমি উপন্যাস যখন পড়বা তখন দেখবা সেখানে প্রচুর ডায়লগ আছে, এবং উপন্যাসিক বা রাইটার বিবরণও দিচ্ছেন অনেক। কিন্তু তুমি নাটক পড়তে গেলে কোনো বিবরণ পাও নর্মালি? বলো, নাটকে কোনো বিবরণ পাও? নাটকে বিবরণ পাও না। নাটকে দেখো যেটা,
এখানে ঘটনাটা সবটা আমাদের সামনে উঠে আসে ডায়ালগ বা চরিত্রের ভেতর দিয়ে, বিবরণের মাধ্যমে আমাদের কাছে ঘটে না। বুঝেছো কথা? আর আরেকটা জায়গা আছে, নর্মালি মনে রাখো, নাটক কিন্তু আসলে পড়ার জন্য লেখা হয় না। যিনি নাটক লিখেছেন তিনি নাটক লিখেছেন তুমি যেন এটাকে অভিনয়ের মাধ্যমে দেখো। এটা এই জন্য এটাকে দৃশ্যকাব্য বলে। দৃশ্যকাব্য মানে হচ্ছে তোমার সামনে এটা বাস্তব হয়ে ফুটে উঠবে। তাহলে নাটক লেখা হয় অভিনয়ের জন্য, আর উপন্যাস লেখা হয় কেবল পড়ার জন্য। বুঝছি এবার বিষয়টা? এখন এটার পাঁচটা অঙ্ক: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন এবং উপসংহার। আচ্ছা, তো চলো তারপরের অংশে যাই আমরা। হ্যাঁ, আমরা নাটক দেখলাম, এবার উপন্যাসটা একটু বিস্তারিত বলে দিই, উপন্যাসের সাথে ছোট গল্পটা মিলিয়ে বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক না? তাহলে এখান থেকে আমরা দুটাকে একসাথে দেখবো, সেই দুইটা হচ্ছে একটা উপন্যাস, একটা ছোট গল্প। উপন্যাস ভার্সেস ছোট গল্প। তো আগে ছোট গল্পটা বোঝো। এখানে দেখো লেখা আছে, ছোট গল্পটার সংজ্ঞা আমরা এখানে নিছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সংজ্ঞা। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক, তাই তো? বিশ্ব সাহিত্যে আমরা জানি সবার শেষে যুক্ত হয়েছে ছোট গল্প, বাংলা সাহিত্য সবার শেষে যুক্ত হয়েছে ছোট গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক। আচ্ছা, এখন একটু খেয়াল করবো এই জায়গাটাকে। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। খেয়াল করবা, ছোট বলছে সব। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র স্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইও হইল না শেষ। এখন এখানে বুঝাইছেন কি? বুঝাইছেন ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, অর্থাৎ আমাদের জীবনের চলে যাওয়া বয়ে যাওয়া যে ঘটনাগুলো আছে, অল্প কিছু চরিত্র কথাবার্তা জীবন থেকে টুকটাক কাহিনী এখানে কালেকশন করা হবে। নিতান্তই সহজ সরল, এগুলোর মধ্যে কোনো জটিলতা কুটিলতা নাই, খুব সিম্পল ভাষায় স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ এগুলোর উপস্থাপন হয়। সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। আমাদের জীবনে যে হাজার হাজার ঘটনা সবসময় ভাসতেছে আমাদের জীবনের নদীতে আর কি, আমাদের জীবনে ঘটছে প্রতিনিয়ত, তারই দু চারিটি অশ্রু জল, ওখান থেকে অল্প কয়েকটাকে আমরা কালেকশন করব, নিবো আর কি, ছোট গল্পে দেখাবো। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, অর্থাৎ অনেক লম্বা ডিপ গভীর কোনো বিবরণ থাকবে না, ঘটনার ঘন ঘটা থাকবে না, মানে অনেক ঘটনা অনেক কাহিনী অনেক বড় ক্যানভাস এমন হবে না, বেশি ঘটনা এখানে দেখানো হয় না। নাহি তত্ত্ব নাহি উপদেশ, অর্থাৎ ছোট গল্পের মধ্যে ঘটনা এবং চরিত্রের বাইরে অপ্রাসঙ্গিক কোনো কাহিনী কথাবার্তা থাকে না নর্মালি। চরিত্র এবং ছোট ছোট ঘটনার বাইরে কোনো তত্ত্ব উপদেশ অপ্রাসঙ্গিক কোনো বিশাল ঘটনার অবতারণা করা হয় না। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তুমি যখন পড়ে শেষ করে ফেলবা, শেষ করার পরেও তোমার মনে হবে এ যেন শেষ হয়েও শেষ হইল না। অর্থাৎ ছোট গল্পের শেষের দিকে তোমাকে এমন একটা ফ্লেভার দিবে যে তুমি যেন এটা মনে হচ্ছিল আর একটু পড়তে পারলে ভালো হইতো, স্টোরিটা আর একটু লম্বা হইলে ভালো হইতো, এখনই কেন শেষ হইলো, এখানেই কেন শেষ হইলো, এভাবেই কেন শেষ হইলো, এই জাতীয় একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে চলে আসবে। কথা বুঝতে পারছি? মানে তুমি আরো পড়তে চাইবা, এটাকে আর একটু লম্বা করতে চাইবা, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যাবে। খুব সুস্বাদু একটা খাবার অল্প খাইলে যেমন লাগে না, যে আর একটু খাইতে পারলে ভালো হইতো, পেটটা ভরতে পারলে ভালো হইতো, অনেকটা ওই রকমের একটা ফ্লেভার দিবে যে ছোট গল্প মানে। ছোট গল্পকে এখন যদি আমি সংজ্ঞার আলোকে আমি নিজের ভাষায় বলি, তাহলে আমাদের জীবনে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনাগুলোকে ছোট গল্পে তুলে ধরা হয়। নাম যেহেতু ছোট গল্প, এটা সাইজে খুব সামান্য, 20-25 মিনিট এই টাইমের মধ্যে পড়ে ফেলা সম্ভব হয় নর্মালি। অনেক ঘটনা অনেক চরিত্র অনেক ডেপথ বিবরণ এমন কিছু ছোট গল্পে দেখানো হয় না, সবকিছুই খুব সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করা হয়। এখানে একদম মনে হবে প্রথম লাইন থেকে গল্পটা শুরু হয়ে গেছে তোমার। উপন্যাসে যেমন তুমি অনেক দূর পড়ার পরে হয়তো মূল চরিত্রটা পাইছো, বা আস্তে আস্তে হয়তো বা এটার গল্পটার প্লটটা নির্মাণ হইতে হইতে সময় লাগছে, প্রথম 15-20 পেজ চলে গেছে গল্পের বেসিক জায়গাটা ধরতে ধরতে, এরপরে গল্প শুরু হবে, এটা উপন্যাস। কিন্তু ছোট গল্পের বেলা এমন না, ছোট গল্প মনে হবে প্রথম লাইন থেকেই
গল্পটা শুরু হয়ে গেছে এমন মনে হবে। আবার একটা সময় গিয়ে দেখবো ধুম করে শেষও হয়ে যাবে, 3 4 5 6 পৃষ্ঠা, 1 বা 1.5 পৃষ্ঠাতেও শেষ হয়। তোমাদের নিম গাছ একটা গল্প কিন্তু, নিম গাছ কিন্তু কবিতাও না প্রবন্ধও না, নিম গাছ একটা গল্প। শুরু হয়েছে কিরকম আর শেষ হয়েছে কিরকম, দেখো খুবই সিম্পলি শুরু সিম্পলি শেষ। ছোট গল্পটা এমনই। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো? সুভা ছোট গল্প কিনা? হ্যাঁ। অভাগের স্বর্গ ছোট গল্প, সুভা ছোট গল্প, অবশ্যই ছোট গল্প, নিম গাছ ছোট গল্প। তাইলে এখন ছোট গল্প ভার্সেস উপন্যাস যদি বলি, তাহলে উপন্যাসের সবকিছু বিগ ক্যানভাসে দেখানো হয়, বুঝছো? আমি উপন্যাসের সবকিছু কি ক্যানভাসে দেখানো হয়? বিগ ক্যানভাস, আর এখানে স্মল ক্যানভাসে, এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ তাহলে বিগ ক্যানভাস স্মল ক্যানভাস যদি বলি, মনে রাখবা ছোট গল্পে চরিত্র থাকে কম, উপন্যাসে চরিত্র থাকে বেশি। ছোট গল্পে ঘটনা থাকে কম, উপন্যাসে ঘটনা থাকে বেশি। উপন্যাসের আকার বড় হয়। অর্থাৎ সোজা কথা, ছোট গল্পেও ঘটনা এবং সংলাপ বিবরণ, উপন্যাসেও তাই। তবে সাইজে ক্যানভাসে হিসাব কিতাবে গিয়ে কম বেশি আছে। এখন তুমি মনে মনে কল্পনা করো তোমাদের কাকতাড়ুয়া, আর মনে মনে কল্পনা করো সুভা কিংবা অভাগীর স্বর্গ কিংবা নিম গাছ, তাইলেই বুঝতে পারবা। ক্লিয়ার এই জায়গাটা? ছোট গল্প কত প্রকার? নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। সামাজিক গল্প, অতিপ্রাকৃত গল্প, ঐতিহাসিক গল্প, পৌরাণিক গল্প, প্রেমের গল্প, এরকম ভাবে ভাগ করা যায় বিষয়বস্তুর দিক থেকে বিবেচনা করলে আর কি। ঠিক আছে? বড় গল্প হলে সেটা উপন্যাস হবে কিনা, ভালো প্রশ্ন। ছোট গল্প আর বড় গল্পের মধ্যে পার্থক্য আছে, বড় গল্প উপন্যাস না। বড় গল্পের থেকেও বড় হলে উপন্যাস হয়। আমি তোমার পেজের হিসাব দিয়ে বুঝাই, আমি বলতাছি না এটাই ফাইনাল, তোমার বোঝানোর জন্য বলতাছি। ধরো 2 থেকে বা 1 থেকে 6 পেজের মধ্যে হইলে সেটা ছোট গল্প, আর ধরো 20 থেকে 30 পেজের মধ্যে হয়ে গেলে সেটা হচ্ছে বড় গল্প, আর ধরো আর একটু বড় হয়ে গেলে নর্মালি সেটা উপন্যাস। বোঝানোর জন্য বলছি। তোমাদের কাকতাড়ুয়া আসলে উপন্যাসের সমস্ত লক্ষণ খুব ভালোভাবে কাকতাড়ুয়ার মধ্যে আছে, এটা বলা যায় না। কাকতাড়ুয়া উপন্যাস বলতে যা বোঝায় খুব প্রপারলি সেখানে সব নাই। হ্যাঁ, এখন যেহেতু কাকতাড়ুয়াকে কিশোর উপন্যাস বলা হয়েছে, ছোটদের পড়ার উপযোগী উপন্যাস, সেই দিক থেকে ঠিক আছে। তবে নর্মালি উপন্যাস আর একটু বড় হয়। ফাকির সাধারণত এমন চেষ্টা কেউ করেননি। ছোট একটা উপন্যাসকে সিনopসিস করা এক জিনিস, আর ছোট গল্প লেখা আরেক জিনিস। ওকে, ডান। আচ্ছা, এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে প্রবন্ধে। উপন্যাস এবং ছোট গল্প দেখেছি, দেন আমরা দেখবো প্রবন্ধ। প্রবন্ধ কি? ছোট গল্পের উপন্যাসের মাঝামাঝি আছে কিনা, হ্যাঁ বড় গল্প। ছোট গল্পের উপন্যাসের মাঝামাঝি এটা, সেটার নাম বড় গল্প। এখন আসো প্রবন্ধ, আমি প্রবন্ধের সংজ্ঞা তোমাদের কাছ থেকে বের করব। বলবা? রেডি? ওকে। বই পড়া পড়ছো না? বই পড়া, তোমরা এটা তো পড়ছো। বই পড়া, এখন বলো বই পড়াতে কি কি দেখছিলা, কও আমি শুনতেছি। বই পড়াতে কি ছিল?
বই পড়াতে ছিল জ্ঞান জ্ঞান। সোজা কথা। হ্যাঁ, জ্ঞান ছিল। সোয়াইব বলছে, এই ছেলেটা ভালো বলছে। সোজা কথা, প্রবন্ধে মনে রাখবা জ্ঞান দেয়া হয়। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এমন: কোন বিষয়বস্তুর উপর যুক্তিপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা শেষ। এটাই প্রবন্ধ। কোন বিষয়বস্তুর উপর যুক্তিপূর্ণ ও জ্ঞানগর্ভ আলোচনা। দেখো আমার এই কথার মধ্যে সমস্ত কিছু খুঁজে পাইছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। পাইছো খুঁজা? না পাইলেও বলো। এখন তুমি বই পড়াতে কি দেখছিলা? বই পড়া এটা হচ্ছে বিষয়বস্তু বা টপিক। এটার উপরে যুক্তিপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা ছিল। ইয়েস। হ্যাঁ, সোজা কথা। এটা সাহিত্য অবশ্যই, তবে এটা জ্ঞান। ভাই, রচনার প্রবন্ধের পার্থক্য কি রাতুল বলবো? ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ফাইন। রচনার প্রবন্ধের মধ্যে কি পার্থক্য? দারুণ প্রশ্ন করেছো। রচনা হলো ভার্ব, প্রবন্ধ হলো নাউন। তোমরা যে বলো পরীক্ষায় যে রচনা লিখছি, এখানে অনেকে বলছে যে এটা হলো রচনা। রচনা লিখছি যে বলো, কথাটা ঠিক না। তুমি পরীক্ষায় প্রবন্ধ লিখছো, লেখাটাকে বলে রচনা করা। যেমন ধরো তোমার বন্ধু সুমন কবিতা লিখে, সে কবিতা রচনা করে। একজন গান লিখে, সে গান রচনা করে। একজন উপন্যাস লিখে, সে উপন্যাস রচনা করে। রচনা করা মানে লিখা, তৈরি করা, বানায় লেখা। তো তুমি পরীক্ষার হলে কি করো? তুমি প্রবন্ধটাকে রচনা করো, আর কিছু না। তা আমরা উল্টাটা বলি আর কি, আমরা এসব বলি আমি রচনা লিখছি। আসলে রচনা লিখো নাই, তুমি প্রবন্ধ লিখছো। তো প্রবন্ধ যে লিখছো, তুমি প্রবন্ধকে রচনা করেছো। এই বুঝে থাকলে বলো বুঝছি, না বুঝলে বলো বুঝি নাই। এখন প্রবন্ধ হচ্ছে, প্রবন্ধের শ্রেণী বিভাগ আছে, একটা তন্ময় প্রবন্ধ, একটা মন্ময় প্রবন্ধ। খেয়াল করে দেখো, তাই না? এটা না বোঝাই দিলে কোনোদিন বুঝবা না। তন্ময় কি আর মন্ময় কি, আমি লিখে দিচ্ছি। যেটা মন্ময় প্রবন্ধ, এখানে মনের প্রভাব থাকে, যেমন বই পড়া। আর যেটা তন্ময় প্রবন্ধ, সেখানে বিষয়ের প্রভাব থাকে, মানে টপিকের বাইরে কথা যায় না। যেমন ধরো তথ্য প্রযুক্তি, এটা প্রবন্ধ আছে ইন্টারমিডিয়েটে মনে হয়, তোমাদের নাই। ধরো বই পড়া প্রবন্ধের লেখক কি করছেন? মতামত দিচ্ছেন, দেখো বারবার মতামত দিচ্ছেন, এটা করতে হবে, ওইটা দিতে হবে। অর্থাৎ মন্ময় প্রবন্ধে সামথিং লাইক কিছুটা আবেগ আছে, বুঝছো, কিছুটা ইমোশন জড়িত থাকে। আর তন্ময় প্রবন্ধতে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়, ইমোশন নাই। যেমন তথ্য প্রযুক্তি, এটা একটা তন্ময় প্রবন্ধ। তারপরে ধরো কেউ একজন লিখলো যে তুমি যে পরীক্ষা লিখে আসো বিজ্ঞানের অবদান, তুমি বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলো, বিজ্ঞান কি করছে, কি করতে পারে, এই টাইপের কথা, যেখানে টপিককে নিয়েই কথাবার্তা হয়, আবেগের খুব বেশি স্থান নাই। এগুলোকে তন্ময় প্রবন্ধ বলে। আর যেখানে নর্মালি বিষয়বস্তুর উপরে মনের প্রভাব, আবেগের প্রভাব, যুক্তির প্রভাব, ইমোশনের কিছু টাচ আছে, সেটাকে মনময় প্রবন্ধ বলে। তুমি মনে রাখবা, ম থেকে মনময় আর ত থেকে তন্ময়। তো মনময় মানে ম থেকে মনময়, ম থেকে মন। কিছুটা মনে, এটা কিন্তু তুমি তুমি এটা পার্থক্য করা, ডিস্টিংগুইশ করা খুব কঠিন তোমার এই বয়সে। তুমি খালি এটুকু মনে রাখো যে মনময়ে মনের প্রভাব থাকবে। বই পড়াতে লেখক কিন্তু আক্ষেপ প্রকাশ করছে, কষ্ট প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। এটা হয় নাই, আমরা এই জায়গায় ব্যর্থ জাতি হিসেবে, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের সমস্যা। এটাকে সমাধান করতে হলে এই করতে হবে, ওই করতে হবে। আমি বললেই মানুষ মাইন্ড করে, আমি বললেই মানুষ কষ্ট পায়। মনের কথা বোঝানোর জন্য মাঝে মধ্যে কড়ি লাগাইতে হয়। দেখো ইমোশন, ইমোশন। কিন্তু তুমি বিজ্ঞানের অবদানের কথা বলতেছো, বিজ্ঞান কি, কই থেকে আসছে, কি করছে, কি করতে পারে, কি করা উচিত, আমরা কি করতেছি, মানে বিষয়বস্তুর উপরে শুধু আলোচনাটা। ইমোশনের খুব সারি ফারি নাই এখানে।
ও, তত্ত্ববোধী তোদের বইয়ের প্রবন্ধই, তাই না তাসলিম? ঠিক আছে। এখন একজন প্রশ্ন হচ্ছে, শিক্ষা ও মনুষ্যত্ব কি ধরনের প্রবন্ধ? শিক্ষা ও মনুষ্যত্ব এখানে বিষয়ের প্রাধান্য আছে নাকি আবেগের প্রাধান্য আছে? কোনটা? একটা বিষয়ের প্রাধান্য এখানে প্রচুর, এটা তন্ময় হওয়া উচিত। এরপরে আসো, আমরা প্রহসন, প্রহসন নাটকেরই একটা অংশ। হাস্যরসাত্মক নাটককে প্রহসন বলে, বুঝছো? ওই যে উপর লেখা আছে, হাস্যরসাত্মক নাটককে প্রহসন বলে। তাহলে এখান থেকে কি তোমাদেরকে ভাইয়া বুঝাইতে পারছি? ট্রাজেডি মানে হচ্ছে কষ্টের ঘটনা দিয়ে শেষ হলে তাকে ট্রাজেডি বলে। ওকে। এরপরে আমরা একটা মজার পড়া পড়বো, একটা পোল নিব। পোলটা নাও, বিশ্ব সাহিত্যের প্রাচীনতম ধারা কোনটি? তোমাদের জন্য পোল ওয়ান, মহাকাব্য, নাটক, উপন্যাস, কবিতা। হুম। এই পোলটা 100% করতে পারলা না তোমরা? বিশ্ব সাহিত্যের প্রাচীনতম ধারা নাটক।